27 দিন পর কারা মুক্তির উচ্ছ্বাস চিত্রনায়িকা পরিমণির। হাতে মেহেদির লেখায় দিলেন নতুন বার্তা। রিমান্ডের অপব্যবহার হয়েছে পর্যবেক্ষণ উচ্চ আদালতের। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। দলটির 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। আবারও পেছালো ভারতের সঙ্গে বিমান চলাচল, প্রস্তুত নয় এয়ারলাইন্সগুলো, জানালেন পররাষ্ট্র সচিব। যুক্তরাষ্ট্র থেকে আসলো 10 লাখ ডোজ ফাইজারের টিকা। রাজধানী ও আশপাশের এলাকার ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। 24 ঘন্টায় 3 জনের মৃত্যু। প্রায় 3 মাস পর করোনা শনাক্ত নামল 10%। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। 27 দিন পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। বুধবার সকাল 9:30টায় কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। গণমাধ্যমের সামনে কোনো কথা না বললেও হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। ভক্তদের সঙ্গে মিলিয়েছেন হাত। তার আইনজীবী বলছেন, স্থায়ী মুক্তির জন্য আইনি লড়াই করবেন তারা। রিমান্ডে নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। এদিকে বনানীতে ফেরার পরই তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিমণি। রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। এই উচ্ছ্বাস 27 দিন পর কারামুক্তির। মুখে কিছু না বললেও ছাদ খোলা গাড়িতে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। হাত মিলিয়েছেন ভক্তদের সাথে। মঙ্গলবার রাত 10টায় মুক্তির আদেশ পৌঁছায় কারাগারে। তখনই জেনেছেন সেই খবর। বুধবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সকাল 9:31 সাদা গাড়িতে চড়ে বের হন তিনি। সঙ্গে ছিলেন তার আইনজীবী ও আত্মীয় স্বজন। মুক্তির আগে তার আইনজীবী জানান, রিমান্ডে তাকে নির্যাতন করা হয়নি। স্থায়ী মুক্তির জন্য চালানো হবে আইনি লড়াই। চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব। জামিন যাতে পার্মানেন্ট হয়। রিমান্ডে কোনো নির্যাতনের কোনো অভিযোগ করেছেন? না। পরীর মুক্তির খবরে বুধবার সকাল থেকেই কারা ফটকের সামনে জড়ো হন তার ভক্তরা। এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। যখন জেলগেট থেকে বের হো তখন হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানাইছে। সবার লোকে হ্যান্ডশিপ করলো, তারপরে গাড়ির উপরে দাঁড়ায় হেঁটে সেলফি নিল। আমার অনেক ভালো লাগে পরিমণিকে। আমার তার হাসিটা ভালো লাগে, তাকে ভালো লাগে। বেলা 1টার দিকে বনানীর বাসায় ফিরেন পরিমণি। সেখানেও ছিল উৎসুক জনতার ভিড়। তার আইনজীবী জানান, কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এই মুহূর্তে যে মানসিকভাবে শারীরিকভাবে একটু সিক আছে, যার কারণে আপনাদের সঙ্গে আজ কথা বলবো না। গত 4 আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদক মামলা করে সংস্থাটি। এই মামলায় 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। 3 বার জামিন চেয়ে না পেলেও 4র্থ দফায় নারী, অভিনেত্রী, অসুস্থ এই 3 বিবেচনায় জজ আদালত পরিমণিকে জামিন দেন। আফজাল হোসেন, সময় সংবাদ, গাজীপুর। এদিকে পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। বলেছেন, 3য় রিমান্ডের কোনো প্রয়োজন ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবেন আর বিচারক তা মঞ্জুর করবেন। এটা সভ্য সমাজে হতে পারে না। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি বেসরকারি মানবাধিকার সংগঠনের আবেদনের শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মাদক মামলায় গ্রেফতারের পর 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন পরিমণি। রিমান্ড চাওয়া হয়েছিল 19 দিন। গ্রেফতারের পর প্রথম দফায় 5 আগস্ট 4 দিনের রিমান্ড হয় তার। 5 দিন পর আবারও নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে 19 আগস্ট 3য় দফায় আবারও নেওয়া হয় 1 দিনের রিমান্ডে। ঘন ঘন রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, যার শুনানি হয় বুধবার। শুনানিতে আদালত বলেন, পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে। আদালত বলেছেন, 3য় দফার রিমান্ডের কোনো প্রয়োজনই ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবে আর বিচারক তা মঞ্জুর করবে। এটা সভ্য সমাজে হতে পারে না। কোর্ট বলেছেন যে 3য় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না। আদালত এও বলেছেন, পরিমণির রিমান্ডের আবেদন, বিচারকের আদেশ এবং মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাওয়া হবে। রিমান্ড কেন 3য় দফায় নেওয়া হলো বা টোটাল 19 দিনের মধ্যে কেন 7 দিন কোন আইন বলে রিমান্ড দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টের যে নজিরগুলো আছে, হাইকোর্টের যে রায়টা আছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়টা যে
দিয়েছিল সেইটা যেটা এখানে পান্না স্যার বলেছেন। কোনো আসামিকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তার একটি গাইডলাইন করে দিয়েছেন দেশের উচ্চ আদালত, কিন্তু রিমান্ডের ক্ষেত্রে তা মানতে দেখা যায় না। চিত্রনায়িকা পরীমনিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার পর আবারও আলোচনায় আসে উচ্চ আদালতের এই নীতিমালা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান ৭৫-এর ১৫ই আগস্টে খুনিদের পুরস্কৃত করেছিলেন। আর বেগম খালেদা জিয়া আরেক ধাপ এগিয়ে গিয়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদকে মহান জাতীয় সংসদে নিয়ে এসেছিলেন। একাদশ জাতীয় সংসদের ৪র্দশ অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে অনেক নবীন সংসদ সদস্যদের তিনি ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে তিনি যে এলাকা থেকে নির্বাচন করতেন, এই চান্দিনা এলাকা, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে খুনি কর্নেল রশিদ তার বাড়ি। 1996 সালের 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়, ভোটারবিহীন নির্বাচন। সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে প্রশাসন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সেই নির্বাচনটা করা হয়। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। 15ই আগস্টের খুনিদেরকে যেমন জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে, এবং খালেদা জিয়া বোধহয় তার থেকে আরও এক ধাপ উপরে যে জনগণের পার্লামেন্ট, সেইখানে একজন খুনিকে এনে বসায়। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ পাওয়া গেলে তার ছবি, পোস্টমর্টেম রিপোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখানোর চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজের উচ্চাভিলাষী কর্মকাণ্ডের জন্যই জিয়াউর রহমান জনগণের কাছে ভিলেন হিসেবে পরিচিতি পেয়েছেন। একই দিন আলাদা অনুষ্ঠানে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, চন্দ্রিমার সমাধিতে মরদেহ থাকার প্রমাণ দিতে হবে বিএনপিকে। বুধবার নিজ মন্ত্রণালয়ে অপারেশন জ্যাকপট নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও এ প্রমাণ দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে সেই লাশ পাওয়া গিয়েছে, তো ছবি দেখান, কারণ রাষ্ট্রপতি তো ছিলেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ চাইলে এ বিষয়েও কথা বলেন মন্ত্রী। উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ জাতি জানে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি আমার অধীনে যুদ্ধ করেছে, ওনাকে আমি জিজ্ঞেস করার জন্য বলবো। হাসান উদ্দিন সরকার এখনো বিএনপির প্রেসিডেন্ট গাজীপুর জেলার, ওনাদেরকে জিজ্ঞেস করে নিলে আমি খুশি হব। একই দিন নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান নিজের কর্মকাণ্ডের কারণেই বিতর্কিত হয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজনীতি ছেড়ে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বিএনপিকে অভিনন্দন জানাই। বিএনপি যে এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি নির্ভর যে রাজনীতি করে আসছিল, আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে। শিগগিরই মূল নকশা অনুযায়ী সংসদ ভবনের আশপাশ থেকে সব কবর সরিয়ে নেওয়া হবে বলে জানান সরকারের মন্ত্রীরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জিয়াউর রহমানের লাশ নিয়ে কথা বলার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রমাণ দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি নেত্রীকে মুক্ত করাই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জিয়ার সমাধিতে লাশ আছে কি নেই সেই প্রশ্ন। বিএনপির প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকীর দিনেও একই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব সহ সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়ার মাজার ইস্যুতে ক্ষমতাসীনদের বক্তব্য দুঃখজনক। প্রশ্ন তোলেন মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুক্তিযুদ্ধ করা নিয়েও। নিকৃষ্ট রুচিতে বাদে এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। উনাকে উনার চ্যালেঞ্জকে নিজেকে গ্রহণ করতে পারেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। লেট হিম প্রুভ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে ও বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে তিনি আজকে কারাবন্দী হয়ে আছেন। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এদিকে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি বা যারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথভাবে সম্পূর্ণ করে তারা চলে গেছেন। একই দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হেলথ সেন্টারের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে 2 দফায় পেছালো বাংলাদেশ ভারত বেসামরিক বিমান চলাচল। বুধবার আন্তঃমন্ত্রণালয়ে সভা শেষে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, করোনায় স্বাস্থ্য প্রোটোকল এবং এয়ারলাইন্সগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় 3রা সেপ্টেম্বরে শুরু হচ্ছে না 2 প্রতিবেশী রাষ্ট্রের বিমান চলাচল। তবে আগামী সপ্তাহের মধ্যেই চালু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে ফাইজারের 10 লাখ ডোজ টিকা। করোনা দ্বিতীয় ঢেউ শুরুর পর গত 14 এপ্রিল ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল স্থগিত করে ঢাকা। 4 মাস পর দুদেশের কোভিড-19-এর প্রকোপ কমে আসলে গত 4 আগস্ট সীমিত পরিসরে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরুর জন্য ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। 22 আগস্ট ঢাকা বিমান চলাচল নিশ্চিত করলেও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র না মেলায় পিছিয়ে যায় সেই তারিখ। 28 আগস্ট দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বরের 3 তারিখে যাত্রী পরিবহন শুরুর ঘোষণা দেয়। এক্ষেত্রে 2 দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না। ভারত কলকাতা, চেন্নাই, দিল্লি 3টি রুটে সপ্তাহে 7টি ফ্লাইট প্রাথমিকভাবে চালুর কথাও জানায়। ওরা একটু সময় নিয়েছে, তো রিসেন্টলি আমাদেরকে জানিয়েছে তাদের নাম্বার অফ ফ্রিকোয়েন্সিসটা জানিয়েছে, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। আর ওরা বোধহয় 7টা ফ্লাইট অপারেট করতে চায়। বুধবার এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান, ভারতের শর্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের প্রস্তুতিতে আরও সময় লাগবে। 3 তারিখের ডেটটা হয়তো পারা যাবে না, তারপরেও যত শীঘ্র সম্ভব, হয়তো ম্যাক্সিমাম 7 দিন লাগতে পারে। এয়ারলাইন্সের প্রিপারেশন এসেছে, আমাদের নিজস্ব কিছু প্রিপারেশন আছে, বিশেষ করে যে হেলথ প্রোটোকলের যে ব্যাপারগুলো আছে সেগুলো 2 দেশে যদি আইডেন্টিক্যাল করতে হয় তাহলে একটু সময় লাগবে। এদিকে বুধবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্সের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় 10 লক্ষ ডোজ ফাইজারের টিকা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার এবং স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রায় 3 মাস পর দেশে করোনা শনাক্তের হার 10% নেমেছে। একদিনে মারা গেছেন 79 জন। 30,294 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 3,062 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 28 জন। ঢাকার বাইরে চট্টগ্রামে দাপট দেখাচ্ছে মহামারী করোনা। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 23 জন। এছাড়া রাজশাহী ও সিলেটে মারা গেছেন 8 জন করে। স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম। রাজধানী ও এর আশপাশের এলাকার ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। বেড়েই চলেছে রোগীর সংখ্যা। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 300 জন, মারা গেছেন আরও 3 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 45 জনের মৃত্যু হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের বেশিরভাগই রাজধানীর যাত্রাবাড়ি জুরাইনের বাসিন্দা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া বিবেচনায় আগামী 15 দিন এডিস মশা বাড়তে পারে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ইউনিট, হাসপাতালের ওয়ার্ড থেকে মেঝে সবখানেই ডেঙ্গু আক্রান্ত রোগী, যেন তিল ধারণের ঠাঁই নেই। আক্রান্তদের বেশিরভাগই এসেছেন রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন ও মুগদা এলাকা থেকে। ঢাকার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় 4টি হাসপাতালে সেবা দেওয়ার কথা থাকলেও শুধুই একটি হাসপাতালে পুরোদমে সেবা দিচ্ছে। এ কারণেই চাপটা অন্য হাসপাতালের থেকে কয়েক গুণ বেশি। ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম, বলছে তাদের কাছে চিকিৎসা হয় না, পরে আসছি। প্রথম দিন বাড়তেছিল আর কি, একটু কমছে। আজকে 5 দিন ধরে জ্বরে ভুগতেছি। যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার অভিযোগ সিটি কর্পোরেশনের দিকে। অন্যদিকে ডাক্তাররা জানালেন তাদের হিমশিম অবস্থার কথা। যদিও সিটি কর্পোরেশন থেকে মশা নিধক ঔষধ ছিটানো হচ্ছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় মনে হচ্ছে যে অনেকটা অপ্রতুল। 5 ব্যাগ দেওয়া হয়েছে, আরও 4 ব্যাগ লাগবে। তার প্লাটিলেট যদি 35,000 থেকে আর কমে 20,000-এর নিচে চলে আসে, তাহলে রক্ত দেওয়ার জন্য বলছে। সাধারণত জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, দেখা যাচ্ছে যে বমি, জ্বর। কোভিডের ইয়েতে তো কমে আসছে আল্লাহর রহমতে, কিন্তু ডেঙ্গুটা এখনো কমের দিকে যায়নি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আগামী 15 দিন বাড়তে পারে এডিস মশা। সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, জনগণ এর মশা নিধন কার্যক্রম, এই সবগুলো প্রক্রিয়ায় সমন্বিতভাবে একসাথে চলমান থাকতে হবে। যদি আমরা এটিকে চলমান না রাখি তাহলে ডেঙ্গু আরও বেড়েও যেতে পারে। গত 24 ঘন্টায় শুধু মিটফোর্ড হাসপাতালে 184 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত 10,000 ছাড়িয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বেড়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়ার নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিদিনই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। যমুনার পাশাপাশি বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা কবলিত হচ্ছে নতুন নতুন এলাকা। দেখে মনে হতে পারে নদীর স্রোত, কিন্তু এটা আসলে বানের পানি। তলিয়ে গেছে এলাকার রাস্তা আর জমি, পানির মধ্যে ভাসছে বাড়িঘর, নৌকাই এখন যাতায়াতের সঙ্গী। ভারী বৃষ্টি আর উজানের ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যমুনার পানি। এতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকা বানের পানিতে বিপর্যস্ত। বন্যা কবলিত টাঙ্গাইলের 6টি উপজেলা। চরম দুর্ভোগে সিরাজগঞ্জ জেলার 5 উপজেলার লক্ষাধিক মানুষ। একই দুর্দশায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা, কামলাপুর, চালুয়াবাড়ি, কুর্নিবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। পানি উঠে সব মরে মেলা করছে, সবজি টবজি তো মানে একদম সবগুলা ডুবে হয়ে গেছে, গাছটা সব মরে গেছে। আশ্রয়ের স্থানটুকু হারিয়ে কোনো রকমে বাঁধের উপর মাচা তৈরি করে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। আশায় বুক বেঁধে আছে কবে পানি কমবে, কবে ঠাঁই হবে তাদের স্বপ্নের ঘরটিতে। অপেক্ষায় না থেকে বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দারা কোমর বেঁধে নেমে পড়েছেন বাঁধ নির্মাণে। সিলভার পানি নিয়ে এরকম খাবার নাই, মাছা টাছা করে আসছিলাম, এখন মাছা বাইসা উঠছে, আর কি করব। শুকনো খাবারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো কোনো সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী। বাড়ি আসছিল সেটা ভেঙে গেছে, নদীর গর্ভে গেছে, পাক করার জায়গার মতো পরিস্থিতি নেই। অসময়ের এমন বন্যায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে বন্যা কবলিত মানুষদের। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। সাধারণত একটি নৌযান 40 বছর চলাচল করতে পারলেও দেশে এখন চলছে 95 বছর বয়সী ফেরিও। পদ্মা সেতুর দুর্ঘটনার পেছনে বড় একটা কারণ এই ফিটনেস ছাড়া ফেরি। যে 53টি ফেরি এখন চলাচল করছে তার মধ্যে 47টিরই ফিটনেস সনদ হালনাগাদ করা নেই। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দাবি, নিয়মিত সংস্কার করেই চালানো হয় ফেরি। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। নদীমাতৃক বাংলাদেশে একসময় যোগাযোগের বড় মাধ্যম ছিল নৌপথ। নতুন নতুন সেতু নির্মাণের পর এর পরিধি কমে এলেও এখনও দেশে নৌপথে 6টি রুটে চলছে 53টি ফেরি। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে যে 4টি ফেরি ধাক্কা দেয়, এর একটিরও ফিটনেস সনদ হালনাগাদ করা নেই। 2টি ফেরি এর মধ্যে নির্ধারিত 40 বছরের চেয়ে বেশি সময় ধরে চলছে। সবশেষ মঙ্গলবার পদ্মা সেতুর স্প্যানে লেগে ভেঙে গেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ফ্ল্যাগ স্ট্যান্ড। এই ফেরিটি বানানো হয়েছে 1993 সালে। ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়েছে 17 জুলাই।
আগের দুর্ঘটনাগুলোর জন্য দায়ী রোরো ফেরি শাহ মাকদুম তৈরি হয় 1985 সালে, ফেরি শাহজালাল 1980 ও ফেরি কাকলি তৈরি হয়েছে 1974 সালে। শিমুলিয়া বাংলাবাজার রুটে যে ফেরিগুলো চলছে এর মধ্যে শুধুমাত্র ফেরি ক্যামেলিয়ার ফিটনেস সনদ হালনাগাদ করা আছে। একটি দুর্ঘটনার পর কিছুদিন সচেতনতার পর আবারও শুরু হয় ফিটনেসবিহীন ফেরির চলাচল। দীর্ঘদিন যাবত আমাদের ম্যানেজমেন্ট অর্ডার দিচ্ছে, তোমাদের ফ্লাড ফেরি যতগুলো আছে সব সাইড করে রাখো, সাইড করে আছে। আবার যখন ম্যানেজমেন্ট অর্ডার দিবে তখন আবার রানিং হয়ে যাবে। ফেরি দুর্বল, যাইতে চাইলে ডাইন সাইডে যাইকে বাম সাইডে, মানে ফেরির ইঞ্জিনে কোনো শক্তি নাই, মেনটেন্যান্সে কোনো লোক নাই ঠিক মতন, সবাই আছে পয়সার দান দেয়। ভালো উন্নত মানের ফেরি আনা যায় তাহলে আসলে ওই দুর্ঘটনাগুলো কমতে থাকবে আস্তে আস্তে। আইন অনুযায়ী এক একটি নৌযান সর্বোচ্চ 40 বছর চলতে পারার কথা, সেই সময়সীমা পার হয়ে গেছে এমন ফেরির সংখ্যা 20টি। এমনকি 95 বছর বয়সী ফেরি আছে 5টি। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা যে সরকারি সংস্থার, সেই বিআইডব্লিউটিসির অধীনেই চলছে এইসব ফেরি। গত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 23টা জলযান আমরা কিন্তু যুক্ত করেছি। মানুষের চাহিদা পূরণ করার জন্য আমাদের ঝুঁকি নিয়ে আমরা চালাইতে হচ্ছে, কিন্তু এগুলার রেগুলার মেনটেন্যান্স করা হয়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গতকালকে কিন্তু ডকইয়ার্ড থেকে সে কিন্তু পানিতে নেমেছে। আমাদের মাস্টাররা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ। তৈরির পর থেকে বিভিন্ন সময় 23টি ফেরির ফিটনেস সনদ নেওয়া হলেও বর্তমানে মেয়াদ আছে মাত্র 6টির। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পদ্মা সেতু এড়িয়ে মাঝিরকান্দিতে নতুন ফেরিঘাট সপ্তাহ পেরোলেই চালু করা যায়নি। তীব্র স্রোত আর নাব্য সংকটই এর কারণ বলে দাবি সংশ্লিষ্টদের। এতে 14 দিন ধরে দুর্ভোগে থাকা ফেরিঘাট ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। প্রবল স্রোতের কারণ দেখিয়ে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া বাংলাবাজার ফেরি সার্ভিস 14 দিন ধরে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি। পরে পদ্মা সেতু এড়িয়ে মাঝিরকান্দিতে তৈরি করা হয় নতুন ঘাট, কিন্তু সপ্তাহ পেরুলেও চালু করা যায়নি। দীর্ঘ সময় ধরে ফেরি সার্ভিস বন্ধে ক্ষুব্ধ এই নৌপথে যাতায়াতকারীরা। গেছেবার নদীতে অনেক ছিল স্রোত, কিন্তু তার থেকে এই বছর স্রোত অনেক কম, তারপরেও দেখা যাচ্ছে ফেরিগুলা মানে চলতেছে না, বন্ধ করে রাখছে। আর এই ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে দেখা যায় লোকজন যা আসতো এখন সেগুলো আসতেছে না, দোকানপাট ইত্যাদি ঠিক আছে সবগুলো দেখা যায় ইন টোটাল বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ জানে ফেরিঘাট চালু, আয়া তারা দুর্ভোগে পড়ছে, পড়ার পর অনেক কষ্ট, তাই দেখ ফেরি বন্ধ, তারা পারাপার হইতে পারতেছে না। বুধবার নতুন ঘাট দিয়ে পরীক্ষামূলক ফেরি চালুর উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি। সংশ্লিষ্টরা বলছেন ঘন্টায় ঘন্টায় নদীর রূপ বদলে যাচ্ছে। মঙ্গলবার লৌহজং টার্নিং পয়েন্টে পানির গভীরতা 12 ফুট থাকলেও বুধবার পানির গভীরতা দাঁড়ায় 5 ফুটে। একদিকে স্রোত, আরেকদিকে নাব্যের অভাবে আটকে আছে ফেরি সার্ভিস। প্রায় 1000 ফিটের মতো একটা জায়গায় 5 ফিট পানি চলে আসছে। মূলত এই পানি চটটা সামনের যে আপনারা ব্রিজের উপরে যে চটটা দেখতেছেন হাজারে, এই চটটা ভেঙে ওই সিলটেটটা হয়ে যাচ্ছে, এবং এই সিলটেট হওয়ার কারণে এইটা মানে রাতারাতি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে চটটা। এখন আমরা যদি এই চটটা যদি আরও সিলটেট হয়ে যায় তাহলে দেখা যাবে যে আরও 3-4 দিনও এটা আমরা ফেরি সার্ভিস চালু করতে পারবো না। গত 26 আগস্ট থেকে বাংলা বাজারের বিকল্প হিসেবে প্রায় 8 কিলোমিটার ভাটি মাঝিরকান্দিতে নতুন ঘাট ব্যবহার উপযোগী হয়ে আছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। হলমার্ক কেলেঙ্কারিতে পরোয়ানাভুক্ত আসামিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব। তাকে জিম্মি করে 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ভুয়া 2 সাংবাদিককেও আটক করা হয়। অভিযানে 95 লাখ টাকার চেক, নগদ 5 লাখ টাকা, ক্যামেরা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র্যাব। প্রায় 9 বছর আগে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক থেকে অভিনব কৌশলে ঋণের নামে 3000 কোটি টাকা হাতিয়ে নেয় হলমার্ক গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান। এখনও সেই টাকা উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই। মূল হোতা তানভীর সহ কয়েকজন আছেন কারাগারে, তবে পলাতকও আছেন কেউ কেউ। পরোয়ানাভুক্ত এমন পলাতক আসামি আব্দুল মালেক। আর এই তথ্য পুঁজি করে সাংবাদিক নামধারী একটি চক্র অজ্ঞাত স্থানে নিয়ে মালেকের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আসামির অবস্থান গণমাধ্যমে প্রকাশ করার হুমকি দেয় তারা। পরে মালেকের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার উত্তরার এক হোটেলে অভিযান চালায় র্যাব 1। ভিকটিমের আত্মীয় স্বজন জানায় যে যারা অপহরণ করেছে, অপহরণকারী চক্র কোটি টাকা দাবি করছে। এই তথ্যের প্রেক্ষিতে র্যাব 1-এর গোয়েন্দা দল
তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং র্যাব 1-এর একটি আভিযানিক দল গতকালকে বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ও তার সহযোগী মোহাম্মদ আমিরুল ইসলামকে গ্রেফতার করে। আটক ইকবাল চক্রের মূল হোতা হলেও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চক্রে 10-15 জন সক্রিয় বলে জানায় র্যাব। অনৈতিকভাবে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করেছে, বিভিন্ন অনৈতিক কার্যক্রমে কাউকে লিপ্ত করে ছবি তুলে ব্ল্যাকমেল করেছে। এই 2 জন সহ যেই 10 থেকে 15 জনের আমরা যে তথ্য পেয়েছি তাদের বিরুদ্ধে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। গ্রেপ্তার হওয়া হলমার্ক কেলেঙ্কারি মামলার পলাতক আসামি মালেককেও পুলিশে সোপর্দ করা হবে বলে জানানো হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে করোনার অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রতারণার চেষ্টা ভেস্তে দিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিল সই জাল করে বুথ বসানোর ভুয়া অনুমোদনপত্র তৈরি করেছে প্রতারক চক্র। বিপুল পরিমাণ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। এর সঙ্গে জড়িত 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। করোনা পরীক্ষা না করে হাজার হাজার ভুয়া সার্টিফিকেট দিয়ে আলোচনায় আসে রিজেন্ট হাসপাতাল। রিজেন্ট কাণ্ডের মূল হোতা শাহেদ করিম এখন কারাগারে। একই কাজ করেছে জেকেজি হেলথ কেয়ার নামে আরেকটি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত চিকিৎসক সাবরিনা এবং তার স্বামী অন্তত 15,000 ভুয়া রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু এরপরও থামানো যায়নি করোনা টেস্ট নিয়ে প্রতারণা। সম্প্রতি ঝালকাঠি জেলায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে 3 জনকে করোনা পরীক্ষার নামে সারা দেশে প্রতারণার জাল বিস্তার করেছিল। প্রতারকরা টিকেএস হেলথ কেয়ার নামে একটি ভুইফোর প্রতিষ্ঠানের প্যাডে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করে 11 জুলাই। সেখানে উল্লেখ করা হয় করোনার অ্যান্টিজেন পরীক্ষার জন্য দেশের 8টি বিভাগ, 64টি জেলা, 492 উপজেলার 4,562টি ইউনিয়নে তারা 5,126 জন স্বেচ্ছাসেবী নিয়োগ দিতে সক্ষম। প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিতে আবেদন করা হয় মন্ত্রী মহোদয়ের কাছে। আমাদের টার্গেট ছিল আমরা সারা দেশে 100টি বুথ আমরা তৈরি করব। এই বুথের মাধ্যমে আমরা বুথ যাদেরকে দেব তাদের কাছ থেকে 2 লাখ টাকা করে আমরা জামানত নিব। এখান থেকে আমাদের 2 কোটি টাকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবের সিল স্বাক্ষর জাল করা একটি চিঠিতে দেখা যায় টিকেএস হেলথ কেয়ারকে সারা দেশে করোনা পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এলে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয় বিভিন্ন দপ্তরে। আমরা মনে করি আরও যদি সারা বাংলাদেশের কোথাও এ ধরনের প্রতারক চক্র থেকে থাকে, তারা কোভিড টেস্টের নামে, বুথ স্থাপনের নামে তারা যদি বিভিন্ন জায়গায় এ ধরনের ক্যাম্প স্থাপন করে থাকে সেটা আমাদেরকে জানাবেন। আমরা খবর নিয়ে তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। পুলিশ বলছে করোনার ভুয়া পরীক্ষার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে সেই টাকা দিয়ে ভবিষ্যতে ব্যবসা করার পরিকল্পনা ছিল প্রতারকদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে প্রদীপের জামিন নামঞ্জুরের পাশাপাশি এই মামলার অপর আসামি স্ত্রী চুমকি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার দুপুরে পুলিশের কড়া পাহাড়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম 2-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন গত 26 জুলাই আদালতে দেওয়া চার্জশিটে 49,58,957 টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং 2,35,58,417 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে স্থানান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়। মানি লন্ডারিং করেছে এবং তার ক্ষমতার ব্যবহার করেছে, ডিটেইলস আমরা উল্লেখ করেছি, স্যার সেটা বিবেচনা করে মামলা আমলে গ্রহণ করেছে। চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবীরা দাবি করেন এই ঘটনার সাথে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই। ডাইরেক্টলি প্রদীপ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সুতরাং তাকে 14/9 থেকে কাস্টডিতে আছে, বছরের কাছাকাছি ওনাকে জামিন দেওয়া উচিত। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাস আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে প্রদীপ কারাগারে রয়েছে। শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
পুলিশ সুপাররা জেলা প্রশাসকদের কাছে দৈনন্দিন মামলা জিডির তথ্য জানাবেন। পুলিশ সদর দপ্তরে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন নির্দেশনা নিয়ে কথা বলে বিভ্রান্তি তৈরি করতে চান না বলে মন্তব্য করেছেন আইজিপি বেনজির আহমেদ। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের নিজস্ব নিউজ পোর্টাল পুলিশ নিউজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পুলিশের কেউ ভালো কাজ করলে তাদের পুরস্কার দেওয়া হয়, খারাপ কিছু করলে শাস্তি দেওয়া হয়, এটা খুবই স্বাভাবিক ব্যবস্থা বলেও জানান তিনি। আর কেউ যদি বেশি খারাপ কিছু করে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সব তথ্য জনগণের কাছে পৌঁছাতে পুলিশ নিউজ করা হয়েছে। যেভাবে পত্রিকা আসছে এটা সঠিক না। আর হলো যে ওখানে পুলিশ রেগুলেশন বেঙ্গল একটা ধারা উল্লেখ করা আছে, ওইটা আপনারা নিজেরা পড়লেই উত্তর পেয়ে যাবেন আর কি। আর এটা উত্তর দিয়ে আমি খামাখা কোনো ধরনের একটা বিভ্রান্তি তৈরি করতে চাই না, কারণ অনেকভাবে এটাকে ব্যাখ্যা করবেন। তবে আমি সাংবাদিক ভাইদের বলবো যে ওই 192 ধারা একটু পড়ে দেখলেই হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 প্রথম টি-20 জয়ের পরই আরও একটি সুখবর পেয়েছে বাংলাদেশ, আর সেটা হলো আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এক লাফে 7 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন অর্জনে পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। শুধু 7 নম্বরেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা জয়ে থাকলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে 5 নম্বরে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। কিভাবে, সেটাই জানব প্রতিবেদনে। এমন খবর দেখে অনেকেই নিশ্চয় বিস্মিত হয়েছেন, তা তো কিছুটা হবারই কথা যে বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়ে একটা সময় 14 নম্বরে ছিল, সেই দলটাই নাকি লাফিয়ে 7 নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরু, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জয়, আর নিউজিল্যান্ডের বিপক্ষে এমন দাপটে জয়ে রেটিং পয়েন্ট টাইগারদের বেড়েছে হু হু করে। 10 নম্বর স্থানে থাকা বাংলাদেশ এক লাফেই তাই 7 নম্বরে উঠে এসেছে। আইসিসির নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে ওপরে থাকা দলগুলোকে নিচের সারির দলগুলো হারাতে পারলে বেশি রেটিং পয়েন্ট পায়। সেই ধারায় বেশি রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে তলানিতে, অর্থাৎ 10 নম্বরে ছিল টাইগাররা, নিউজিল্যান্ডের অবস্থা ছিল 3 নম্বরে। তাই এক ম্যাচে কিউইদের হারাতে পারলে প্রায় 4 রেটিং পয়েন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-র আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 234। কিউইদের দাপটে 7 উইকেটে হারিয়ে 4 রেটিং পয়েন্ট অর্জন করে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে 238-এ। উইন্ডিজের রেটিং পয়েন্ট 234, শ্রীলঙ্কা 235 ও আফগানিস্তানের 236। এই 3 দেশকে পেছনে ফেলেছে টাইগাররা। বাংলাদেশ স্বাভাবিকভাবেই 238 রেটিং পয়েন্ট নিয়ে 7ম স্থানে উঠে এসেছে। বাংলাদেশের সামনে আরো দারুণ সুযোগ র্যাঙ্কিংয়ে উন্নতি করার। এই যেমন 6ষ্ঠ স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট 240, আর 5ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট 246। পরবর্তী 2 ম্যাচে টানা জিতলে অস্ট্রেলিয়াকে ডিঙিয়ে 6ষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। আর সিরিজে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো ফরম্যাটে র্যাঙ্কিংয়ে 5ম স্থানে উঠে আসবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। 27 দিন পর কারামুক্তির উচ্ছ্বাস চিত্রনায়িকা পরিমণির। হাতে মেহেদির লেখায় দিলেন নতুন বার্তা। রিমান্ডের অপব্যবহার হয়েছে পর্যবেক্ষণ উচ্চ আদালতের। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। দলটির 43তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।